এই যে দিল্লিতে মুখ্যমন্ত্রী গেলেন কালো কোট পরে, কই পরিযায়ী শ্রমিকদের তো কথা মনে হলো না? হ্যাঁ, এই যে পার্লামেন্ট চলছে, এত বাজেট নিয়ে আলোচনা, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা, কই তৃণমূল নেতাদের মুখ থেকে তো পরিযায়ী শ্রমিকদের একটা কথা বার হলো না। কিসের জন্য তাহলে? এনআই যদি প্রকৃত অর্থে সন্ত্রাসী তদন্ত করে, তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর বিরুদ্ধে আগে সন্ত্রাসী তদন্ত করতে হবে। সেখানকার অতি উৎসাহী, অতি কৌতূহল মানুষ, তারা রাস্তায় কেউ দাঁড়িয়ে থেকেছে দ্বিতীয় দিন, কেউ হয়তো অবরোধে অংশগ্রহণ করেছে, কিন্তু কোনো মতে তাদের বিরুদ্ধে এনআইএ তার 15 নম্বর সেকশন অর্থাৎ সন্ত্রাসবাদী চিহ্নিত করার কোনো কেস এটা নয়। আমি বলছি এই এনআইএ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ঝাড় খাবেই খাবে। খাবে তো ওটার কোনো মানেই হয় না। এটা মানে উলু বনে মুক্ত ছড়ানো এনআইএর কাজ হচ্ছে। সুপ্রিম কোর্ট তো এমনি বসে না এখনটাই, এরা চাইছে যে এই ঝঞ্ঝাট যেন না মেটে, কোনো যুক্তি হয় না। আরে এনআইএ, তুমি যদি এনআইএ থাকতে তাহলে দিল্লিতে লালকেল্লার সামনে ব্লাস্ট আটকাতে পারতে। কাজের সময় কিছু নাই কাজ, খালি বাহাদুরি ফুটানি, যেখানে নিরীহ সাধারণ মানুষের প্রতিবাদ সেখানটাই। আর বাংলার মুখ্যমন্ত্রী তাই চুপ করে থেকে গেলেন গোটা দিন, এবং বললেন তিনি কোনো ঝামেলা করুন আজকে পুলিশকে, না তো 6 ঘন্টা 7 ঘন্টা ধরে রেল NH-30 অবরোধ থাকতে পারে, যার কারণে গোটা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত হলো, হয়রান হলো, বিপর্যস্ত হলো। পারে এটা পশ্চিমবঙ্গ প্রশাসন সক্রিয় হলে? ওখানে কটা লোক খুন হয়েছে বলুন? আমি তো ওখানে গেছিলাম সেদিন, আমি নিজে সেদিন ওখানে গেছিলাম, আমি জানি। ওই স্পটে আমি গেছিলাম, সেই পরিবারের সঙ্গে দেখা করেছিলাম, মৃতদেহকে দেখেছিলাম, সব কিছু করেছিলাম আমি। কটা মানুষ খুন হয়েছে সেদিন? কটা বোম পেটেছে? কটা পুলিশ খুন হয়েছে বলুন? কটা পুলিশ রক্তাক্ত হয়েছে? সাধারণ লোকের উপরে হামলা হয়েছে। তারপরে আমাদের এই পার্টির টফি মোল্লা, আমাদের এই পার্টির নেতা, সে ওখানে তার আগের দিনও পুলিশ তার সাহায্য চেয়েছিল, সে সাহায্য করেছিল। তার পরের দিন যখন দ্বিতীয় দিন বন্ধ, তখনও সে ওখানটায় ছিল, পুলিশের সঙ্গে আলোচনা করেছে এই অবরোধ কী করে ওঠানো যায় তা নিয়ে। তাকে পর্যন্ত এনআইএ কেসে আটকে দিয়েছে। আর না, সব বলে দিচ্ছি এনআইএ। কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমকোড বাতিলের দাবিতে বিভিন্ন কেন্দ্রীয় সংগঠন ও কৃষক যে তাদের যে ধর্মঘট, সে ধর্মঘটটা আমাদের সমর্থনে। এই যে 4টে যে লেবার কোড, এই 4টে লেবার কোডের কারণে হচ্ছে যারা কর্পোরেট ভারতবর্ষের, যারা বহুজাতিক সংস্থা, যারা কোটিপতি, তাদেরকে মদত করা, আর লেবারদের, শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া। সোজা কথা, এটা শ্রমিক বিরোধী 4টে কালা কানুন আনা হয়েছে। যেমন করে কৃষকদেরকে দমন করার জন্যে কালা কানুন আনা হয়েছিল, যার বিরুদ্ধে কৃষকরা আন্দোলন করে তা প্রত্যাহার করতে পেরেছিল। এটা শ্রমিকদের বিরুদ্ধে আরেকটা কালা কানুন আনা হয়েছে 4টে লেবার কোডের নামে, যেখানে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা তার বিরোধিতা করছি কংগ্রেসের পক্ষ থেকে। আমরা বিরোধিতা পার্লামেন্টের মধ্যেও করছি, পার্লামেন্টের বাইরেও করছি। পুরুলিয়াতে আবার আপনার সুখেন মাহাতো বলে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। বাংলা কথায় বলার জন্য মৃত্যু হয়েছে তৃণমূলের দাবি, এবং বাংলাদেশি সেই সন্দেহ। তৃণমূলের দাবিতে এখানে বসে কি করছে? দাবি জানিয়ে যেখানে সেখানে যাচ্ছে না কেন? তৃণমূলের দাবি এখানে বসে কি ফরফর করছে? এখানে বসে কুমিরের কান্না কেঁদে লাভ কি? এই যে দিল্লিতে মুখ্যমন্ত্রী গেলেন কালো কোট পরে, কই পরিযায়ী শ্রমিকদের তো কথা মনে হলো না? হ্যাঁ, এই যে পার্লামেন্ট চলছে, এত বাজেট নিয়ে আলোচনা, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা, কই তৃণমূল নেতাদের মুখ থেকে তো পরিযায়ী শ্রমিকদের একটা কথা বার হলো না। এই যে বাজেট নিয়ে দিল্লিতে এত বড় বড় কথা, এই যে পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে এত বড় বড় কথা, কই ইমাম মুয়াজ্জিনদের ভাতা তো বাড়ানো হলো না? ইমাম মুয়াজ্জিনদের ভাতা কেন বাড়ানো হলো না? যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ে, যদি অঙ্গনারীর টাকা বাড়ে, যদি আশা কমির টাকা বাড়ে, যদি সিভিকদের টাকা বাড়ে, তাহলে ইমাম মুয়াজ্জিনদের টাকা বাড়লো না কেন? কারণটা একটাই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে বাংলার মুসলমান সমাজ তাকে আর ভোট দেবে না, তাই খাতি করে লাভ নাই। দুধাল গায়ে আর দুধ দেবে না, তাই খাতি করে লাভ নাই। সকলের ভাতা বাড়লো, ইমাম ভাতা কিন্তু বাড়েনি, মুয়াজ্জিন ভাতা কিন্তু বাড়েনি, এটা মাথায় রাখবেন। অর্থাৎ মুসলমানদের বুঝে নিয়েছে আমাকে ভোট দেবে না, অর্থাৎ ভাতা দিয়েও লাভ নাই, পয়সা অন্য জায়গায় খরচ করো। উৎপাতের ধন চিৎপাতে দাও। কি করবো ভোটে? তখন যারা ভোট করে তারা বুঝবে। দাদা আমাদের কোনো আপত্তি নেই, নির্বাচন কমিশন বুঝবে, আমরা যা প্রত্যেকটা মানুষ ভোট দিতে পারবো। তার জন্য 100 দফা হলে 100 দফা হোক, 1 দফা হলে 1 দফা হোক, বাট নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে।
It is incumbent upon the election commission to ensure free and fair elections. নির্বাচন কমিশনের দায়িত্ব তারা প্রত্যেকটা মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করবে। কারণ আমি দেখেছি আপনি ভোট দিতে যাচ্ছেন, তার আগে ভোট পড়ে যাচ্ছে। আমি দেখেছি আপনার পরিবারের লোক ব্যাঙ্গালোরে থাকে, বোম্বে থাকে, তারা এসছে ভোট দিতে, তার আগে ভোট পড়ে গেছে। কারণ তৃণমূলের লোক নেতারা জানে এরা সব বাইরে আছে, ভোটটা দিয়ে দাও। তারা যখন গেছে, ছাড়ুন না, ভোটটা তো হয়ে গেছে, আপনাদের আর ঝামেলা করে লাভ নেই। তাই নির্বাচন কমিশনের দায়িত্ব নিশ্চিত এবং অবাধ ভোট করা। দাদা, লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনতে তো নির্বাচন কমিশন দেখবে 100 দফায় করুক না, এক দফা কেন, 100 দফায় করুক। তো নির্বাচন কমিশনের দায়িত্ব, তা নিয়ে আমরা মাথা ব্যথা করতে যাবো কেন? আমাদের তো একটাই বক্তব্য, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তাতে 1 দফাতে করুক, 100 দফাতে করুক, নির্বাচন কমিশনের দায়িত্ব এটা। লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনছে কংগ্রেস, সেই অনাস্থাতে সই করলো না তৃণমূল। এই থেকে কি বোঝা যাচ্ছে বাংলায় বিজেপি দালাল তাই করেনি? এর আগে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি আমি। তৃণমূল বিজেপির দালাল তাই করেনি। এর আগে জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি করার জন্য তৃণমূলের নিরপেক্ষতা আপনারা জানেন। এর আগে যখন ইন্ডিয়া গঠবন্ধন হচ্ছে, তখন মমতা ব্যানার্জি প্রথমে ইন্ডিয়া জুড়ে বিরোধিতা করেছিল, আপনারা জানেন। এই মমতা ব্যানার্জি কখনো বিজেপির বিরুদ্ধে না পার্লামেন্টের বাধ্যে না পার্লামেন্টের বাইরে কোনো সত্যিকারের লড়াই প্রতিবাদ করে না। তার আরেকটা প্রমাণ দেখলেন, যখন স্পিকার কাউকে বলতে দিচ্ছে না, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিচ্ছে না। আমি মানুষের কথা বলতে চাই, বলতে পারবো না। রাহুল গান্ধী নিজে কথা বলতে যায়নি, রাহুল গান্ধী তার নিজের টেন্ডারের জন্য বলতে যায়নি, নিজের ঠিকাদারির জন্য বলতে যায়নি। রাহুল গান্ধী দেশের নিরাপত্তার কথা বলতে গিয়ে তাকে বলতে দেওয়া হচ্ছে না। তাই সেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা তো আনবই। এটা আমাদের হাতিয়ারের মধ্যে পড়ে, এটা কোনো বেআইনি কাজ নয়, এটা আমাদের সংবিধানের অন্তর্গত। এর পার্লামেন্টীয় ব্যবস্থায় এটা খুব একটা হাতিয়ার আমাদের। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও আনা যেতে পারে, স্পিকারের বিরুদ্ধেও আনা যেতে পারে, যদি সেখানটাই সুযোগ থাকে আনুক, কোনো অসুবিধা নেই। আমরা তাই এনেছি স্পিকারের বিরুদ্ধে। এখন তৃণমূল দেখছে স্পিকারকে ম্যানেজ করা মানে বিজেপিকে ম্যানেজ করা, আর তো কিছু না। ইডির আর তৎপরতা নেই আইপ্যাক নিয়ে। ইডি আর তৎপর দেখছেন?